এই ওয়ার্ডের পুকুর চোর, এই ওয়ার্ডের পুকুর চোর, এই ওয়ার্ডের সন্ত্রাসবাদী, সন্ত্রাসবাদী শাস্তি চাই, সন্ত্রাসবাদী শাস্তি চাই, সন্ত্রাসবাদী শাস্তি চাই, সন্ত্রাসবাদী শাস্তি চাই। আমরা বাঁচতে চাই, শাস্তি চাই। গুরুত্বপূর্ণ খবর। রায়গঞ্জ পৌরসভার 25 নম্বর ওয়ার্ডে শনিবার সকাল থেকেই চরম উত্তেজনা পরিবেশ তৈরি হয়। ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর অসীম অধিকারী, যিনি এলাকায় নদ নামেই অধিক পরিচিত, তার বাড়ির সামনে বিক্ষোভে সামিল হন বহু স্থানীয় বাসিন্দা। দেবপুরী সংলগ্ন এলাকায় প্রাক্তন কাউন্সিলরের বাড়ির সামনে জড়ো হয়ে বিক্ষোভকারীরা চোর চোর স্লোগান দিতে থাকেন। দীর্ঘদিনে জমে থাকা ক্ষোভেরই বহিঃপ্রকাশ ঘটেছে বলে দাবি করেন স্থানীয়রা। বিক্ষোভকারীদের অভিযোগ, কাউন্সিলর থাকাকালীন সময়ে অসীম অধিকারী সাধারণ মানুষের সঙ্গে দুর্ব্যবহার করতেন এবং রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিভিন্নভাবে মানুষকে ভয়ভীতি দেখাতেন। স্থানীয়দের একাংশের দাবি, সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত করা, ভাতা বন্ধ করে দেওয়া, রাস্তা নির্মাণের কাজে অনিয়ম, এমনকি বিভিন্ন জায়গা জবরদখলের মতো একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বহু বাসিন্দার অভিযোগ, প্রতিবাদ করলেই বাড়িতে গিয়ে হুমকি দেওয়া হতো এবং রাজনৈতিক পরিচয় দেখে সাধারণ মানুষের সঙ্গে আচরণ করা হতো। এলাকাবাসীদের একাংশ জানান, কয়েক বছর আগে অসীম অধিকারীর উদ্যোগে এলাকায় একটি মন্দির নির্মাণ করা হয়েছিল। সেই মন্দিরের নাম দেওয়া হয়েছিল নদর স্বপ্ন দেবপুরী। সেই সময় মন্দিরকে কেন্দ্র করে ব্যাপক প্রচারও হয়েছিল, কিন্তু বর্তমানে সেই স্বপ্ন দেবপুরী নিয়ে মানুষের মধ্যে ক্ষোভই বেশি দেখা যাচ্ছে। স্থানীয়দের দাবি, এলাকার উন্নয়নের নামে নানা প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে তার অনেকটাই পূরণ হয়নি, ফলে সময়ের সঙ্গে সঙ্গে মানুষের অসন্তোষ বাড়তে থাকে। শনিবারের বিক্ষোভে অংশগ্রহণকারী বহু বাসিন্দা সরাসরি অভিযোগ করেন যে প্রাক্তন কাউন্সিলরের অত্যাচার ও দাদাগিরির শিকার হতে হয়েছে তাদের। কেউ কেউ দাবি করেন সরকারি সুযোগ সুবিধা পেতে গেলে রাজনৈতিক আনুগত্য দেখানোর চাপ দেওয়া হতো। আবার কেউ অভিযোগ করেন নিজেদের মতামত প্রকাশ করলেই নানা ধরনের হুমকির মুখে পড়তে হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও চাঞ্চল্য ছড়িয়েছে। বিজেপি নেতৃত্ব এই ঘটনায় সরব হয়ে প্রাক্তন কাউন্সিলরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। তাদের অভিযোগ, বিগত তৃণমূল সরকারের আমলে বিরোধী রাজনৈতিক কর্মীদের ওপর লাগাতার চাপ সৃষ্টি করা হতো। বিজেপির দাবি, নির্বাচনে প্রার্থী হওয়া থেকে শুরু করে রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়া সব ক্ষেত্রেই বিরোধী দলীয় কর্মী সমর্থকদের হুমকির মুখে পড়তে হতো। শনিবার এই বিক্ষোভ সেই দীর্ঘদিনে জমে থাকা ক্ষোভেরই বহিঃপ্রকাশ বলে দাবি বিজেপি নেতৃত্বে। বিক্ষোভ চলাকালীন এলাকায় উত্তেজনা থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল বলেই জানা গিয়েছে। স্থানীয়দের একাংশ জানান, তারা কোনো রাজনৈতিক উদ্দেশ্য নয়, বরং দীর্ঘদিনের বঞ্চনা ও ক্ষোভের কথা প্রকাশ করতেই রাস্তায় নেমেছেন। তবে তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছেন প্রাক্তন কাউন্সিলর অসীম অধিকারী। তিনি বলেন, কিছু মানুষ পরিকল্পিতভাবে আমার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছেন। আমি কাউন্সিলর থাকাকালীন এলাকার উন্নয়নের জন্য কাজ করেছি। যেসব অভিযোগ তোলা হচ্ছে তার কোনো সত্যতা নেই। ঘটনাকে কেন্দ্র করে রায়গঞ্জের রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। আগামী দিনে এই অভিযোগ ও পাল্টা অভিযোগের জেরে রাজনৈতিক তরজা আরো তীব্র হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছে। হুমকি দেয়, হ্যাঁ, আমার মেয়েকে গুলি করার হুমকি দিয়েছে। কে? নদ ওপেন বলছে। আমার মেয়ে তখন বলছে, তুমি যদি আমাকে রিভলভার ধরে গুলি করতে পারো, আমারও হাত আছে। আর মিউনিসিপালিটির লোক দিয়ে আমার জায়গা পরিষ্কার করে, কোদাল চাষে। আমার মেয়ে বলছে, আমার জায়গায় কারো কোদাল নেওয়ার কোনো অনুমতি নেই, আমাদের পারমিশন ছাড়া ও হলো বনভোজন করে, পিকনিক করে 5 জানুয়ারিতে। আমরা বাধা দেই বলে আমার মেয়েকে হুমকি দেয়। এই এরিয়ার কিছু লোকও আমার মেয়ের সাথে হাতাহাতি করতে চাইছে। ওর অত্যাচারে মানে আমাদের থাকা মানে প্রাণের ভয়, যখন তখন আমাদের প্রাণের ভয়। ও আইসে ঝামেলা করবে আর বলে কি আমরা অত্যাচার করছি, আমরা যখন তখন এই জায়গায় ভাইলেন্স করছি। হ্যাঁ, আমরা এত কিছু থাকতে এই এরিয়ায় চোখ কোনো কথা বলবে না। এই এরিয়ায় ও সরকারি টাকা মাইরে ওর বউ এসির মধ্যে থাকে, আর আমার এত বড় সম্পত্তি থাকতে আমি সাইকেল দিয়ে কাজ করি। সবাইকে জিজ্ঞাসা করে, আমাকে এই রায়গঞ্জের গোটা লোক চিনে। আমার এত কিছু থাকতে কেন আমি এত কষ্ট করব? কিসের জন্য করব? ওর জন্য সব হচ্ছে। ও হলো মেন ক্রিমিনাল। ওর বউ কখনো রাস্তায় বেরোয় না, ওর বউ কখনো রাস্তায় বেরোয় না। মন্দিরে পূজা হবে, মন্দিরে পূজার টাইমে আমি আমার মেয়ে 2 মেয়ে নিয়ে আমরা আর মানতে আসি। ওদিন ওর বউকে বের করেছে, কোনোদিনও বউকে দেখতে পাবে না এই এরিয়ার লোক, জিজ্ঞাসা করেন। কিন্তু আমরা তো সবসময় আমরা সাইকেল নিয়ে, এত বড় সম্পত্তি সবাই জানি। এইরা 25 বছর ধরে বিয়ে হয়েছে, কেউ কোনোদিন দেখেনি, কিন্তু এখন আমাকে রাস্তায় বেরোতে হচ্ছে সাইকেল নিয়ে। কি কারণে? এদের অত্যাচারে এরা থাকতে দিবে না। সরকারি টাকা মেরে ঘরে বসে এখন আমাদের পিছাচ্ছে। এককালে কে একে উঠিয়েছিল? এই এরিয়ার লোকই তো। আর এই এরিয়ার লোককে যখন তখন মারে, আর কতগুলা চামচা আছে ওর সাথে, ওগুলো হলো মেন ক্রিমিনাল। আর যে পুলিশ, থানার পুলিশ
সুকান্ত ইসে মৃত্যুঞ্জয়। মৃত্যুঞ্জয় আর আছে, সুশান্ত কুণ্ডু হচ্ছে main। এই সুশান্ত কুণ্ডু ডিস্টার্ব করে আমার জায়গায় আসলে আমি পাঁচিল দিতে পারছি না, আমার লাখ লাখ টাকা সুশান্ত নষ্ট কুণ্ডু হয়ে হচ্ছে গেল। ওর এক নম্বরের ওই দেখেন চামচা। আমার ইট শ্যাওলা পড়ে গেছে, এই ইটগুলো পাড়ায় আমার খালি শ্যাওলা এটা পড়ে না, গেছে। এই পাশের প্লট দাঁড়াও সামনের না, প্লট আমাকে কথা বলতে দাও। এই জায়গায় আমার চোখের জলে যেমন দিন ভাসছে, আমি ওর এই চোখের জল দেখতে চাই। আমি একটা মেয়ে হয়ে আমি শান্ত শিষ্ট, আমি কারোর সাথে ঝুট ঝামেলা এই এরিয়া রিপোর্ট নিয়ে দেখুক, আমি কারোর সাথে লাগতে যাই না, কিন্তু আমাকে যে ক্ষতি করবে তাকে আমি ছাড়তে চাই না, আমিও তাকে ছাড়তে চাই না। সে যেন আমার চোখের সামনে বিনাশ হয়, আমি সেইটা দেখে যেতে চাই। হ্যাঁ, বলছি যে এটা তো দীর্ঘদিন থেকে চলে আসছে। হ্যাঁ, তো আমরা যখনই বাউন্ডারি দিতে যাচ্ছি তখনই সে আমাদেরকে হুমকি দিচ্ছে যে রিভলভার ধরাবে আমাদেরকে। সে বলছে এই জায়গা কি করে তোরা দখল করিস সেটা হ্যাঁ, দেখবি, কি করে তোরা দখল করিস সেটা দেখবো, আমাদেরই বলে জায়গা এই এই প্রপার্টি আমি নিয়ে ছাড়বো, তোদেরকে দিব না। মানে একটা খুবই যাইচ্ছাতো অবস্থা। উনি নিজের পাওয়ারকে মিসইউজ করছে। বিগত 15 বছর ধরে 3বার তিনি ইলেক্ট হয়েছে, এভাবে চলেই যাচ্ছে। আর যখন নাকি সে পারছে না, আমরা মিডিয়া ডাকছি যে একটা ঠিক খবর যেন প্রচার হয়, পাবলিক যেন সত্যিটা জানতে পারে, তখন তার কথায় রেকর্ডিং অন হচ্ছে, তার কথায় রেকর্ডিং অফ হচ্ছে। আমাদের ভিডিও আসল কেটে স্টোরি কেউ যাচ্ছে না, কেউ জানছে না, সব জায়গায় ভুলভাল খবর ছড়াচ্ছে। মিডিয়াও তার হাতে ছিল, তখন থানাও তার হাতে ছিল। আমাদেরকে বিচ্ছিরি ভাবে হ্যারাস করেছে, আমাদেরকে ব্ল্যাকমেলিং করা হয়েছে, আমাদেরকে থ্রেট দেওয়া হয়েছে। বাবার আমি তো- একটা মেয়ে হয়ে যে বাবার বাইরে সুগার। যাব সেই সেফটিটা অবধি ছিল না। বাবার সুগার, তুমি সেই জায়গায় দাঁড়িয়ে তুমি একমাত্র মেয়ে এবং না, সেই আমরা দুই বোন। দু বোন আজ আমরা। বলছি যে সেই জায়গায় দাঁড়িয়ে কতটা অসহায় বোধ করছো নিজেকে? বাবার অলরেডি ডায়াবেটিস, বাবাকে টেনশন দেওয়া যাবে না। এদিকে কন্টিনিউয়াসলি এত বড় একটা জমি নিয়ে যদি এরকম করতেই থাকে, আর তখন ছিল টিএমসি রুলিং পার্টি, একদম তখন বিজেপি ছিল না, তো বিজেপি চেয়েও আমাদেরকে হেল্প করতে পারেনি অতটা। আর টিএমসি যখন নাকি রুলিং পার্টি এ থাকে, আমরা জানি এনভায়রনমেন্ট কিরকম থাকে, হরিবল, মিজারেবল। তো সেই পয়েন্টে পাপাকে টেনশনের পর টেনশন, আমরা 2 থেকে 3বার চেষ্টা করছি, 3 ব্যাগ কাগজ নিয়ে আমরা যাচ্ছি আমাদের প্রপার্টিকে প্রুফ করতে, যেখানে এটা অলরেডি 60 ইয়ার্সের উপর হয়ে গেছে আমাদের হাতে। তারপরও এত ঝামেলা, মানে এটা একটা খুবই একটা বাজে কন্ডিশন ছিল ফ্যামিলির মেন্টাল হেলথ। এখন তোমরা কি চাইছো? আমাদেরকে মেন্টালি ফিজিক্যালি সবকিছু ভাবে এক্সস্ট করে দিয়েছে এতগুলো বছর। এখন কি চাইছো? এখন আমরা কিছুই চাচ্ছি না, যেহেতু একটা কেস চলছে, এটা কেসের মধ্যে এই খুঁটো দিয়ে ঘরটা বানানো হয়েছিল, তাই আমাদের একটাই দাবি ছিল, যখন নাকি পুলিশ নিজে দাঁড়িয়ে ইনজাংশনে এগুলো করেছে, তাই যেহেতু নতুন পুনরায় স্ট্যাটাস থেকে হ্যাঁ, ফিরিয়ে তো আমরা পুনরায় ওই স্ট্যাটাস থেকে ব্যাক টু নর্মাল কন্ডিশনে আসতে চাচ্ছি। যেহেতু এই কন্ডিশনেই কেসটা চলছিল, তাই এই কন্ডিশনেই কেসটা এন্ড হবে। একদম। যেহেতু এটা আমাদেরই প্রপার্টি, তারা ঝগড়া করছে, আমরা তো বলছি যে আমাদেরই প্রপার্টি, তোমরা কাগজ দেখিয়ে যদি প্রুফ করতে পারো তাহলে করো। একদম। যেখানে কেসটা 3বার ডিলে হতে পারে ম্যাক্স, সেখানে কেসটা 6বার ডিলে হয়েছে কোর্টে, কোনো কাগজ একটা না, এরা পেপারও আসেই না। শো হয়নি, এরা আসেইনি। তো এরা কন্টিনিউয়াসলি হ্যারাস করে যাচ্ছে। আমরা একটাই কথা বলছি যে তোমরা পেপার শো করো, এরা শো করতে একদম, পারছে না, এরা এখানে এগুলোও করেছে। ওর জন্য আমার নাম সুকান্ত রায়, আমার বাবার নাম শ্রী সুনীল চন্দ্র রায়। বলছি যে এই জায়গাটা আমরা বেশ কিছুদিন আগে দেখেছিলাম যে আদিবাসীদেরকে দিয়ে একটা দখল করে নেওয়া হয়েছিল এবং এখানে একটা ঘর তুলে দেওয়া হয়েছিল, কিন্তু জায়গাটা আমরা শুনেছিলাম আপনাদের। ঠিক এখন কি হলো ঘটনা? অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে এই জায়গার সমস্ত বৈধ কাগজ থাকা সত্ত্বেও এখানকার যে প্রয়াত কোঅর্ডিনেটর অসীম অধিকারী, ওর ডাক নাম হচ্ছে ব্যাকেটের নদ, ওই এই সমস্ত নাটকীয় অভিনয়গুলো করেছে। হ্যাঁ, ওই সময় তৃণমূল সরকারের আমলে ওই সময় পুলিশকে কাজে লাগিয়ে রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে কিছু সাঁওতালদের ওই কুনোর অঞ্চলে ফুলুট্টি নামে একটা গ্রাম আছে, ওইখানে নুরুল আলম নামে একজন আছে, তাকে হেয়ার করে নিয়ে এসে তার নেতৃত্বে কিছু সাঁওতাল সবসময় আসতো। হ্যাঁ, সেই সমস্ত মুসলিমকে আদিবাসী বানিয়ে নিয়ে এসে এবার হচ্ছে তাদেরকে নিয়ে এসে এখানে একটা নাটকীয় অভিনয় করে আমরা ওয়াল দিতেছিলাম, সেই সময় বাধা দেয়। তারপরে যাই হোক, ওদেরকে দিয়ে ওদের কাছে কোনো বৈধ কাগজপত্র নাই। এই জায়গাটা সমস্ত বৈধ কাগজ আমাদের কাছে আছে, যে কোনো সময় আমরা দেখানোর জন্য প্রস্তুত। থানাতে দেখানো হয়েছে, ডিএসপি স্যারকে দেখানো হয়েছে, মিউনিসিপ্যালিটিতে দেওয়া হয়েছে, সমস্ত জায়গায় সমস্ত কাগজপত্র দেওয়া হয়েছে, কিন্তু তারপরও রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে এই সমস্ত কার্যকলাপ শুধু আমাদের না, এই পাড়ায় 3-4টা এরকম জায়গার কেস। এ হচ্ছে জায়গা মাফিয়া। শুধু জায়গা মাফিয়া না, এই ওয়ার্ডের বহুত পুকুর এই অনৈতিকভাবে, যেগুলো নাকি কাগজ পুকুর হিসাবে আরএসএ আছে, সেই সমস্ত পুকুরগুলোকে ভরে এই একটা জায়গা মাফিয়ার বিজনেস। শুধু এটা না, আমাদের এই ওয়ার্ডে অনৈতিকভাবে এরকম কাজ করেছে, যেগুলো মানে বলাটা মানে কি বলবো,
মানুষের স্বার্থে বিরাট ক্ষতিকর কাজ করেছে। যেমন হচ্ছে পায়খানার টাকা নিয়েছে, সেই রসিদ আছে, টাকাও দেয়নি, পায়খানাও দেয়নি। হ্যাঁ, ইচ্ছা খুশি মতো অনেকের বৃদ্ধা ভাতা কেটে দিয়েছে, ইচ্ছা খুশি মতো যাকে তাকে সে মারে। ঠিক আছে, এই সমস্ত ব্যাপারগুলো আছে। বলছি ইঞ্জিন সরকার এসছে, আপনারা বিধায়ককে জানিয়েছেন? না, আমরা বিধায়ককে জানিয়েনি। ঠিক আছে, আমরা নিজেরাই যারা আমরা কর্মী বিজেপির, তারাই আমরা এই কাজটা করলাম। কারণ আমরা জানি আমরা কোনো অনৈতিক কাজ করছি না। এই জায়গাটা কেস আছে, কেসের মতো চলবে, কিন্তু কেসের স্ট্যাটাসটাকে ফিরিয়ে আনার জন্য এটা ভাঙা। এই জমিটা যেভাবে ছিল, একটা সিভিল কেস চলা মানে সেখানে না আমরা কিছু করতে পারবো না বিরোধী পক্ষ কিছু করতে পারবে। সেইখানে পুলিশ দাঁড়িয়ে থেকে এই জিনিসটা করেছে এর সহযোগিতায় সম্পূর্ণ। এইখানে যখনই একটা কিছু করি সাথে সাথে ফোন চলে যায়। এখানে তো সাঁওতালরা আসে না, এ বাড়ির থেকে ফোন করে দেয়, এই বাড়ির থেকে ফোন করে দেয়, লোককে আদিবাসী বানিয়ে। আর যেদিন এটা হয়েছে সেদিন এর লোকজনই এই খুঁটি এনেছে, টিন এনেছে, টাকার পেমেন্ট করেছে, সেই সমস্ত ভিডিও আমাদের কাছে আছে। এই দেবপুরী মন্দিরের যে মালিক, এই দেবপুরী মন্দিরটাও অ্যাকচুয়ালি সাঁওতালদের নামে, যদিও আরএস আছে, কিন্তু এই সাঁওতালরাও এটা বিক্রি করে দিয়েছে অনিতা লাহিড়ী নামে একজন ভদ্রমহিলার কাছে। তাদের সেই দলিলও আমার কাছে আছে, তাদের সাথে যোগাযোগও আমার কাছে আছে। যদিও রাজনৈতিক প্রভাব খাটায় এটাকে দখল করে রাখছে, কতদূর ধরে রাখতে পারবে সেটা সন্দেহজনক। মন্দির থাকবে, মন্দির নিয়ে কোনো প্রশ্ন নাই, মন্দির থাকবে, কিন্তু মন্দিরের পরও যে এক্সেস জায়গাটা আছে সেই জায়গাটা থাকার কোনো সম্ভাবনা নাই টুডে টুমোরো। ঠিক আছে, এইখানে জায়গাটাও ওর না, কিন্তু ওনার নামে যে মন্দিরটা, যে এইখানে এটা যতদূর সম্ভব মহিদ্দা এখানে বক্তব্য রাখার সময় ওপেন প্রকাশ করেছিল, এইটা পীরঞ্জন দাসমুন্সী সাংসদ বিলের 32 লক্ষ টাকায় মন্দিরের নির্মাণ। ঠিক আছে, সেটা যখন নাকি মহিদ্দা এখানে বক্তব্য রাখতে আসছিল, একদম জনপ্রকাশ্যে এই কথা বলেছিল। সেইখানে এই মন্দির ওর নামে হতো না। বিগত দিনে আমাদের এটা আবদার থাকবে, কারোর ব্যক্তিগত নামে মন্দির হবে না, এটা রামকৃষ্ণপল্লী দেবপুরী মন্দির হবে, নয়তো রায়গঞ্জ দেবপুরী মন্দির হবে। ঠিক আছে, এবং মন্দিরের একটা পুনরায় ট্রাস্টি বোর্ড গঠন করার আমাদের সার্বিক গোটা পাড়ার লোক চেষ্টা করব। ঠিক আছে, সেখানে কারো ব্যক্তিগত মালিকানা থাকবে না। ঠিক আছে, এই মন্দিরে লক্ষ লক্ষ টাকার এখানে আমদানি হয় মেলা করে বা বিভিন্নভাবে। তো সেটা আগামী দিনে যাতে না হয়, সেটা আমরা যারা জনসাধারণ আছে, পার্টির অনুপ্রাণিত যারা, তারা সেই জিনিসটার দিকে লক্ষ্য রাখবে। আমার সব স্বামী মেয়ে নিয়ে আমি অনেক কষ্টে আছি, আমার মেয়েদের আমি অনেক কষ্টে পাচ্ছি। আমার ভিতরে জ্বালা কেউ জানবে না, আমার মেয়েরা অনেক কষ্ট করে। আমার এতটুকু মেয়ে তীর থেকে সাইকেল নিয়ে বিনগর দিয়ে মানুষে, আমি সাইকেল নিয়ে যাই, আমার মেয়েকে বলে এই বাচ্চাটা সেনজিভ হচ্ছে পরে কেন এত কষ্ট করে যাচ্ছে। আমার এত কিছু থাকতে আমি কেন কষ্ট করবো? আমার বাবা মার, আমি একটাই মাত্র মেয়ে, আমার ভাইরা অনেক হেল্প করে আমাকে। আমার ভাইরা সব সময় আমাকে হেল্প করছে, খালি আমাদের এই পরিবারটা বাঁচাই রাখার জন্য। আমার স্বামী অসুস্থ, সুগারের পেশেন্ট, আমি একটা সুগারের পেশেন্ট, আমার অনেক রোগ আছে শরীরে। কেন কিসের জন্য আমার জায়গা আমি কেন দাবি করতে পারছি না? ও সাঁওতাল ভেজিয়ে, ও মুসলিম একটা নুরুল ইসলাম, ওই ক্রিমিনালটাকে এনে ও আমাকে এরকম দিনের পর দিন হেনস্থা করছে। ডিএসপি অফিস সেখান থেকে বলেছে আপনি কাজ করেন, ও লাস্টে পারেনি। লাস্টে ও কি করেছে, ও সাঁওতালের নাম দিয়ে ও কেস দিয়েছে, সিভিল কেস দিয়েছে। পাঁচিল দিয়ে, তারপর আর পাঁচিল দিতে পাচ্ছি না, কিসের জন্য? হ্যাঁ, আওয়াজ শুনতে পাচ্ছেন, আপনার বিরুদ্ধে সোচ্চার হয়ে গেছে এখানকার এলাকাবাসী। তাদের অভিযোগ আপনি একাধারে তৃণমূল থাকাকালীন যে অত্যাচার করেছেন, আপনাকে মাফিয়া থেকে আরম্ভ করে এমন কোনো ভাষা নেই যে তারা বলছে না। এবং কিছু কিছু লোকের, যার ক্যান্সার পেশেন্ট, সে বিজেপি করে বলে আপনি বার্ধক্য ভাতা বন্ধ করে দিয়েছেন। একজন 2021 সালে ভোটের সময় তাকে মারধর করেছেন। এই সমস্ত অভিযোগ আপনার বিরুদ্ধে আসছে, কি বলবেন? এগুলা হচ্ছে ভিত্তিহীন। কারণ এর আগে যারা এখন আজকে আপনাদের কমপ্লেন করছে, তারা এর আগে 4 তারিখ পর্যন্ত এরা তৃণমূল ছিল। আমি 2021 সালে যখন আমি বিজেপিতে শুভেন্দু অধিকারীর হাত ধরে যখন আমি বিজেপি করি, যখন আমি বিজেপির লড়াই করি, শুভেন্দু অধিকারীকে নিয়ে আসি, তখন শুভেন্দু অধিকারীকে আনা আমার সবচেয়ে বড় অপরাধ হয়ে যায়। এই অপরাধের জন্য আজকে ওনারা যে কজন আছে, তারা কিন্তু 4 তারিখ পর্যন্ত তৃণমূলের ছত্রছায়া আছে। সেই ফুটেজ আমার কাছে বহুত আছে যে তারা 4 তারিখ পর্যন্ত তৃণমূল হয়ে গেছে। যখন পাতা বদল হয়েছে,
সঙ্গে সঙ্গে এরা স্বৈরাচারী হয়ে গেছে। শুভেন্দু অধিকারী যখন আমি হাত ধরেছিলাম, শুভেন্দু অধিকারীকে নিয়ে যখন দেবপুরীতে এসেছিলাম, শুভেন্দু অধিকারীকে নিয়ে যখন আমি ময়দানে বিজেপির হয়ে ময়দানে নেমেছিলাম, নানাগড়ে 500 লোক নিয়ে ময়দানে নেমেছি, তখন শুভেন্দু অধিকারী কিন্তু এইটাতে আমাকে 40 দিন এদের জন্য, এদের অত্যাচারে 40 দিন আমাকে জেল খাটতে হয়েছে। 40 দিন। এরা এমন কিছু না, এরা যারা দেবপুরীতে আসে, দেবপুরীতে যে মহিলা আসছিল তাদের জৈনাঙ্গ বোতল ঢুকিয়ে দিবে, এরকম ভাষা মহিলাদেরকে বলেছে। মহিলারা আতঙ্কের একটা পরিবেশ করেছিল 20 দিনের মধ্যে। কিন্তু যে নদর স্বপ্ন দেবপুরী, যেখানে প্রিয়রঞ্জন দাস মুন্সি 32 লক্ষ টাকা স্যাংশন করেছিলেন এবং বহুত লোকের টাকা, রায়গঞ্জবাসীর টাকা আছে, সেখানে আপনার নামটা এখানে জড়িত কেন? কোনো টাকা কেউ দেয়নি। যদি প্রমাণ করতে পারেন আমি সঙ্গে সঙ্গে বলে দেবো। এটা শুধু আমার একটা স্বপ্ন ছিল, একটা আশা ছিল, সেই স্বপ্ন নিয়ে আমি এখানে করেছি। এখানে আমার কোনো নেই, কারণ এরা স্বপ্ন একটা ছিল। মহিত সেনগুপ্তর আমলে কোনো টাকা দেয়নি, কোনো টাকা দেয়নি, প্রিয়রঞ্জন দাস মুন্সি কোনো টাকা দেয়নি, কেউ টাকা দেয়নি। জোর গলা বলতে পারি কেউ টাকা দেয়নি। শুধু আমাদের রানিং যে ইসে আছে, আমাদের রানিং যে চেয়ারম্যান আছে, সেটা শুধু একটা ইলেকট্রিক হাইমাস্টার একটা বসিয়েছে, তাছাড়া কেউ দেয়নি। এই যে যারা করছে তারা সম্পূর্ণ তৃণমূল। 4 তারিখ আগে পর্যন্ত তৃণমূল ছিল। এরা শুভেন্দু অধিকারী করি দেখে আমাকে বহুত প্রেশার দিয়েছে, বহুত জেল খাটিয়েছে, মহিলাদের অপমান, বাড়িতে মারতে আসছিল আমাদের মানুষকে, যে আমার মেয়েকে ইসেকে এরা পুড়িয়ে দিবে, এরকম একটা মানসিকতা নিয়েছিল। তাহলে সেই মানসিকতাতে এরা এখানে জন্মগ্রহণ করেছে। তাহলে এরা শুভেন্দু অধিকারী করা আমার সবচেয়ে বড় অপরাধ ছিল। তার জন্য আজকে দেখছি, শুভেন্দুদা যদি দেখে থাকে তাহলে আজকেও যেন দেখে যে এরা 4 তারিখ পর্যন্ত এরা তৃণমূলে ছিল, 4 তারিখ পর্যন্ত এরা তৃণমূল ছিল। সেই তৃণমূলের পরে আজকে এরা বিজেপির একটা অংশ, বিজেপি হয়ে আজকে আবার সেই যে এখানে আমরা কয়েকজনকে দেখলাম যারা বরাবরই বিজেপি করে এসছে, তাদের মধ্যে বেশ কিছু লোক আমরা এখানে দেখতে পেলাম। আপনি যেটা বলছেন যে কয়েকজন তৃণমূলী ছিল, হ্যাঁ তৃণমূল তারা নিজে স্বীকার করেছে, আমরা ভয়ের চোটে তৃণমূল হয়েছিলাম, কেন না তো আমাদের উপর অত্যাচার হবে। এবং নদো যেভাবে আমাদের উপর পারিবারিক অত্যাচার করেছে, এবং যে ফ্যামিলি আজকে ঘরটা ভাঙলো, তার মেয়ে পরিষ্কার বলেছে যে আমাকে কপালে রিভলভার ঠেকিয়ে পরিষ্কার বলেছে। এগুলো কোনো ভিত্তিহীন নেই, এগুলো কোনো ভিত্তিহীন, এগুলো কোনো কথাই নেই। এগুলো যেটা বলছিলেন কোনো, তাহলে জনগণের এত জনগণের রায়কে আপনি বলছেন যে ভিত্তিহীন। আজকে জনগণের যে রায় বলছে, জনগণের এখানে 1000 লক্ষ্মী ভান্ডার দিয়েছি, তারপরে ঘর দিয়েছি, সবাই দিয়েছি। কে ঘর সার্ভের জন্য কে বাদ করছে, কিভাবে বাদ করছে, সেটা তো আমার কাছে বড় নাই। আজকে সেটা তো বড় কথা নাই। আজকে আমি মানুষের জন্য কাজ করছি, মানুষের জন্য অপবাদ আমাকে গ্রহণ করতে হচ্ছে। কিন্তু কারা করছে? এক শ্রেণীর মানুষ, একটা শ্রেণীর মানুষ। আমার নাম অনামিকা অধিকারী। অসীম অধিকারী কে হয়? অসীম অধিকারী আমার হাজবেন্ড। আপনার হাজবেন্ডের নাম করে একদম আপনার বাড়ির সামনে সকাল থেকে চোর চোর স্লোগান দিচ্ছে এলাকার বাসিন্দারা। দিচ্ছে তো, শুনুন তাহলে প্রথম থেকে শুনুন। 2021-এ আমার হাজবেন্ড একা বিজেপির ঝান্ডা ধরেছিল এবং একা সমস্ত কিছু বিজেপির করেছিল। তখন এরা তৃণমূল ছিল। এরা কখনোই মানে শুধুমাত্র আমার হাজবেন্ডের কি করে হ্যারাস করবে, শুধুমাত্র বিরোধিতা করবে, শুধুমাত্র এই প্ল্যান তাদের চলে। এ ভিন্ন কোনো রাজনীতি এরা লোক মানুষই না। এখন মানে 2 দিন আগেও তৃণমূল ছিল, হ্যাঁ, এখন যেহেতু বিজেপি সরকারে এসেছে, এখন ওরা জয় শ্রীরাম বলে ঝান্ডা ধরছে। আর আপনি যে বললেন চোর স্লোগান দিচ্ছে, শুধুমাত্র মুষ্টিমেয় এই কয়জনই দিচ্ছে। এই ভিন্ন গোটা ওয়ার্ডের 23 মানে আমাদের ওয়ার্ডের মানে 2300 ভোটার, প্রত্যেকটা মানুষের কাছে গিয়ে শুনবেন এক নামে অসীম অধিকারীকে এরা অন্তর দিয়ে ভালোবাসে এবং মানে সর্বক্ষেত্রে এরা মানে আমার হাজবেন্ডের সামনে। কিন্তু সেই ভালোবাসা তো ভোট বাক্সে পড়েনি। ভোট বাক্সে পড়েনি, এবার ভোটটাই হয়েছে হিন্দু ভোট। আপনার স্বামীর নামে অভিযোগ যে আপনার স্বামী ঘর দেওয়ার নাম করে অনেকে জায়গা লিখিয়ে নিয়েছে। কখনো না, এই কুকুর ভাড়াটার মতো অভিযোগ আছে। একদম না। শুনুন, শুধুমাত্র আমি যে একটা কথাই বললাম, শুধুমাত্র মুষ্টিমেয় এই কয়জনই এই অভিযোগগুলো আনছে, কারণ তাদের কাজই তো তাই। দীর্ঘদিনের এখানকার যে ওয়ার্ডে বিজেপির দায়িত্বে ছিলেন মনোরঞ্জন সরকার, তিনি যেটা বলছেন যে তাকে থান পাঠানোর হুমকি দেওয়া হয়েছে, মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে। এখান থেকে এই 2017 সালে যখন বিজেপির হয়ে ভোটে দাঁড়িয়েছিলেন, তখনও উনাকে পৌরসভা ভোটে হুমকি দিয়েছেন আপনার হাজবেন্ড। না, কখনো না, একদমই এগুলো সব মিথ্যে কথা, সমস্তটাই মিথ্যে কথা। যদি তাই দিনে আপনার স্বামী 40 দিন জেল খেটেছিল কেন? এই যেহেতু মানে আমার হাজবেন্ড বিজেপিতে গেছিল, তৃণমূল থেকে প্রচন্ড অত্যাচার এই সমস্ত লোকজনের কারসাজিতে। শুধু কি রাজনৈতিক প্ররোচনায় আপনার স্বামী জেল খেটেছিল? হ্যাঁ, শুধুমাত্র রাজনৈতিক প্ররোচনায়
তারপরে আবার তৃণমূলে ফিরে এসেছে। হ্যাঁ, তারপরে বাধ্য হয়েছিল তৃণমূলে ফিরে আসতে অত্যাচারের জন্য। এবং আমি আমার হাজবেন্ড আসতে চাইনি, আমি এবং আমার মেয়ে হাতে পায়ে ধরে তাকে এনেছিলাম। ঠিক আছে।